নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অরুণ গড়াইনকে মনে আছে আপনাদের? কাকদ্বীপের ভিডিও ছিল, অনিয়ম করে ভোটার তালিকায় নাম তুলেছিলেন, অভিযোগ দায়ের হয়, যারা মামলা করেছিলেন তারা সিবিআই তদন্তের দাবি করেছেন, আদালতে বিষয়টা উঠেছে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি চলছে। 10ই সেপ্টেম্বর আদালতে সওয়াল জবাব হয়। তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের অসহযোগিতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানানো হয়। কমিশনের পক্ষ থেকে বলা হয় যে নির্বাচনের কারচুপির প্রমাণ পাওয়া গিয়েছে কাকদ্বীপে, দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণ চব্বিশ পরগনার বেতাজ বাদশাকে আপনারা সবাই জানেন, নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। কমিশন কারচুপির প্রমাণ পাওয়ার পর রাজ্য সরকারকে বলেছিল অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সাসপেন্ড করতে এবং এফআইআর করতে। কিন্তু রাজ্য সরকার শুধু দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে, বাকি দুজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি এবং এফআইআর করার ব্যাপার তো দূরস্থান। কমিশন বলছে আমাদের নির্দেশ অমান্য করছে। ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় কাজ যখন সরকারি আধিকারিকরা করেন তখন তারা সেই কাজের জন্য নির্বাচন কমিশনের প্রতি দায়বদ্ধ থাকেন। অনেকে ওই সময় কমিশনের ডেপুটেশনে চলে যান। তাই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের বিভিন্ন ধারায় নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের অনেকগুলো ধারায় নির্বাচন কমিশনের কি ক্ষমতা সেটা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার কমিশনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে। কমিশন বলছে কাদের প্ররোচনায় এই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাজ্য সরকারের কাছে আদালত তাদের বক্তব্য জানতে চায়, এই মর্মে আবেদন করেছে নির্বাচন কমিশন। ঠিক যেমন বারুইপুর পূর্ব এবং ময়নায় আমরা দেখেছিলাম দুজন ইআরও, দুজন এইআরও, একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে। রাজ্য সরকার তাদের সাসপেন্ড করেছে, কিন্তু মাননীয় মুখ্য সচিব কমিশনকে জানিয়েছেন যে অভ্যন্তরীণ তদন্ত হচ্ছে, অভ্যন্তরীণ তদন্তের কি রিপোর্ট আসে তারপরে তারা নাকি এফআইআর করবেন কি করবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এফআইআর করার বিষয়টা রাজ্য সরকার কিন্তু খারিজ করে দেয়নি। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে এরকম হলো কেন? কমিশন বলেছে যে সাসপেন্ড করতে হবে চারজনের বিরুদ্ধে এফআইআর করতে হবে, দুজনকে শুধু আংশিকভাবে সাসপেন্ড করা হয়েছে। এটা কি ওই সর্বোচ্চ প্রভাবশালী খাস্তালুক বলে রাজ্য সরকারের এই অনীহা? কিন্তু এতে বিষয়টা থামবে না। নির্বাচন কমিশন দ্বর্থহীন ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যে তাদের নির্দেশ কেন রাজ্য সরকার মানছে না, কোন আধিকারিকরা এর পিছনে যুক্ত আছেন, কোনো কায়েমি স্বার্থ কাজ করছে কি কমিশনের সিদ্ধান্ত না মানার পিছনে? নির্বাচন কমিশন আদালতকে বলেছে আপনারা রাজ্য সরকারের বক্তব্য জানতে চান। দেখুন, এসআইআর তো হচ্ছে। 10ই সেপ্টেম্বর দিল্লিতে নির্বাচন সদনে সমস্ত রাজ্যের সিইওদের বৈঠক ডেকেছিল কমিশন। সেখানে বিহারের সিইও ব্যাখ্যা করেছেন কিভাবে বিহারে এসআইআর হয়েছে। পশ্চিমবঙ্গের সিইও এবং অন্য রাজ্যের সিইওরাও তাদের অবস্থান জানিয়েছেন। কমিশন নির্দেশ দিয়েছেন সেপ্টেম্বর মাসের মধ্যে এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মানে এসআইআর করতে গেলে যে পরিকাঠামোগত ব্যবস্থা করতে হয় সেগুলো যেন সম্পন্ন হয়। যেমন বিএলওদের নিয়োগ, ইআরও এইআরওদের নিয়োগ, ম্যাপিং 2002 সালে শেষবারের মতো এসআইআর হয়েছিল, 23 বছর হয়ে গেল। তখনকার ভোটার তালিকা 2024-এর লোকসভা নির্বাচনের সময় যে ভোটার তালিকা থেকে ভোট হয়েছে, দুটো ভোটার তালিকায় কতজন নতুন এসছেন, 2002-এর তালিকায় যাদের নাম ছিল 2024-এর লোকসভা নির্বাচনের সময় যে তালিকা প্রকাশ হয়েছিল তাতে কতজনের নাম আছে,
মানে 2002-এর নাম থাকা কতজন ব্যক্তি 2024 সালের ভোটার তালিকাতে তাদের নাম আছে, এটাকে ম্যাপিং বলছে। এই সমস্ত কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে বলেছে কমিশন। অর্থাৎ আমার ধারণা কালী পুজোর পরে এসআইআর এর প্রক্রিয়া রাজ্যে শুরু হয়ে যাবে। বিজ্ঞপ্তি জারি হবে হয়তো সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের একদম প্রথমে। আমি অনেকদিন আগে থেকে বলছি যে উৎসবের মৌসুম শেষ হলে তারপরেই এসআইআর এর প্রক্রিয়া চালু হবে এবং পুরো নভেম্বর মাস ধরে চলবে। ডিসেম্বর মাসে তালিকা প্রকাশ হবে, যাদের নাম বাদ যাবে তারা আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধারকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করবে নির্বাচন কমিশন, সেই মর্মে বিজ্ঞপ্তি জারি হবে। আধার গ্রহণ করলেও সেই আধারটা সত্যি না জাল আধার কার্ড সেটা বিবেচনা করবে কিন্তু নির্বাচন কমিশন। আমি একটা আধার দিয়ে দিলাম তার মানেই হলো না, সেই আধারটা আসল না নকল সেটা যাচাই করার পূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব দেশের নির্বাচন কমিশনকে কাছে আবেদন করেছেন যেন স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ডকেও প্রামাণ্য নথি হিসাবে নির্বাচন কমিশন গ্রহণ করে পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে। নির্বাচন কমিশন বোধহয় সম্ভবত মুখ্য সচিবের এই আর্জিকে পত্র পাঠ নাকচ করে দিয়েছে। ভুয়ো রেশন কার্ড এই রাজ্যের ছড়াছড়ি। একটা সময় রাজ্যের যে জনসংখ্যা তার থেকে বেশি রেশন কার্ড ছিল। সুপ্রিম কোর্ট যখন বলল আধারের সঙ্গে রেশন কার্ডকে যুক্ত করতে হবে, তখন রাতারাতি 1 কোটি রেশন কার্ড উধাও হয়ে গেল। মানে 1 কোটি জালি রেশন কার্ড ছিল। এই রেশন কার্ডের মাধ্যমে সরকারি সাহায্য পাওয়া যায়, রেশন পাওয়া যায়। তাহলে ভাবুন যে 1 কোটি রেশন কার্ড যতদিন ছিল ততদিন কি পরিমাণে লুট হয়েছে। খাদ্যচোর বালু, যাকে দিদিমণি বলেছিলেন দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক, তিনি তো নাটের গরু। শুধু একা বালু নয়, অনেক অনেক এরকম বালু আছে প্রশাসনের সর্বস্তরে। তাহলে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড যেটা প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আর্জি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব, সূত্র মারফত জানা যাচ্ছে মুখ্য সচিবের আবেদন পত্র পাঠ খারিজ করে দিয়েছে দেশের নির্বাচন কমিশন। তাহলে এসআইআর শুরু হচ্ছে, কাউন্টডাউন হ্যাজ বিগান। দেবীপক্ষের পরেই বিজ্ঞপ্তি জারি হবে এবং দীপাবলির পরে এসআইআর এর প্রক্রিয়া শুরু হবে। এখন 7,64,00,000 ভোটার। তৃণমূলের নিজস্ব এস্টিমেট হচ্ছে 70 লক্ষ নাম বাদ যাবে। বিজেপির দাবি 1 কোটি নাম বাদ যাবে। তবে আমার ধারণা বিহারের থেকে একটা নামও কম বাদ যাবে না। এই এসআইআর এ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করা হবে অবশ্যই রাজ্যের শাসক দল, কারণ তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। 2025-এর 1 জুন থেকে অগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত রাজ্যে 10,04,000 জন নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানিয়েছিল। নির্বাচন কমিশন সেই আবেদনের 40% আউটরাইট বাতিল করেছে। বাকি 60% মানে 6 লক্ষ প্রসেস করা হচ্ছে। তাদের মধ্যে কতজনের নাম তালিকায় উঠবে আমার কাছে কোনো খবর এই মুহূর্তে নেই, কিন্তু 40% মানে প্রায় 4 লক্ষ নাম, আবেদনকারীর নাম পত্রপাঠ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। সীমান্তবর্তী জেলাগুলোতে নাম তোলার হিড়িক পড়েছে। আপনি যদি 2009 সালে লোকসভা নির্বাচন হয়েছিল, 2024-এ লোকসভা নির্বাচন হয়েছিল, এই 15 বছরের কাল পর্বে সীমান্তবর্তী বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। কোথাও 50%, কোথাও 55% পর্যন্ত। এটা অস্বাভাবিক। জনবিন্যাসের এইভাবেই পরিবর্তন হচ্ছে, যেটা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিরাট বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে ওই ডেমোগ্রাফিক কমিশন গঠনের কথা বলেছেন।
নির্বাচন কমিশনের লক্ষ্য হচ্ছে একজন ভারতীয় নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, তার যদি ভোটদানের বয়স হয়ে থাকে, আর একজন অনুপ্রবেশকারীর নামও যেন ভোটার তালিকায় না থাকে, মৃত ভোটারের নাম যেন বাদ যায়, একাধিক জায়গায় যেন যে সমস্ত ভোটারদের নাম আছে সেগুলো বাদ যায়। শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্য আমি দেখছিলাম, তিনি বলছেন লোকসভা নির্বাচনে ভোট দিতে গেছেন, তার বাবা মা প্রয়াত হয়েছেন ওই কোভিডের সময়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তিনি গিয়ে দেখেন যে তার বাবা মার নামে ভোট পড়ে গেছে। শ্রমিকবাবু রসিকতা করে বলছিলেন, যদি আরেকটু আগে যেতাম তাহলে বোধহয় আমার প্রয়াত বাবা এবং মার সঙ্গে দেখা হয়ে যেত। বিখ্যাত গায়ক দ্বিজেন বাবু মারা গেছেন, তার নামেও ভোট পড়ে যায়। এগুলো হয়েছে। এই বিষয়টাকে বন্ধ করতে হবে। নির্ভুল ভোটার তালিকায় ভোট হবে, তাতে যারা জিতবে জিতবে, কিন্তু ভোটার তালিকায় বিস্তর জল মেশানো হবে, এটা তো বরদাস্ত করা যায় না। এই পদ্ধতিটা কমিশন যেই শুরু করেছে, শাসক দল শিরে সংক্রান্তি দেখছে, পালে বাঘ পড়েছে, তখনই হুমকি কমিশনকে। 10 লক্ষ লোক নিয়ে ছোটবাবু নির্বাচন সদন ঘেরাও করবেন, মাননীয়া বলছেন 3 বছর লাগে। 2002 সালে 2 মাস না 3 মাসে হয়েছিল। এখন তো প্রযুক্তির অন্য পর্যায়ে চলে গেছে, এখন 1 মাসেই এই পুরো এসআইআর প্রক্রিয়াটা সম্পাদন করা সম্ভব, এবং রাজ্য সরকারকে তার জন্য কমিশনকে সব রকম সহযোগিতা করতে হবে। রাজ্য সরকার কিন্তু এই কাজে দায়বদ্ধ। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যখন সংবিধানকে মেনে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন করতে চায়, তখন রাজ্য সরকার যে সংবিধান হাতে শপথ নিয়েছে, তার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন যাতে এই কাজ সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য সর্বতোভাবে সহায়তা করা। কিন্তু রাজ্য সরকার করবে না। নির্বাচন কমিশন এসআইআর চালু করলেই দেখবেন রাজ্য সরকার, শাসক দল রণংদেহী মূর্তিতে ময়দানে নামবে। যে কোনো উপায়ে তারা পরিস্থিতিটাকে ভেস্তে দিতে চাইবে, কিন্তু কমিশন এটা করবেই। খুব বাধা পেলে সংবিধান তাদের অনেক ক্ষমতা দিয়েছে। 2026 মে মাসে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর কমিশন করবে রাষ্ট্রপতি শাসন জারি করে। অনেকে বলেন যে এইভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয় না। কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্টের রায়টা যদি পড়া যায়, তাহলে স্পষ্ট বলা আছে যে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতেই শুধু রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না, এটা ঠিক। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক কাঠামো যদি কোথাও ভেঙে পড়ে, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। তার জন্য সংসদের দুটো কক্ষে কোনো রকম অনুমোদনও প্রয়োজন হয় না। আমি জানি না রাজ্য সরকার এই বিষয়গুলো তাদের মাথায় আছে কিনা। এসআইআর ছাড়া ভোট হবে না, শুধু পশ্চিমবঙ্গ না, সারা দেশেই এসআইআর হবে। কোনো রাজ্যে আগে, কোনো রাজ্যে পরে। পশ্চিমবঙ্গের সঙ্গে কেরলে হবে, আসামে হবে, তামিলনাড়ুতে হবে। কেউ কিন্তু তৃণমূলের মতো বাধা দেবে না। তারা আপত্তি করতে পারে, কিন্তু প্রক্রিয়ায় কমিশনকে সহযোগিতা করবে। শুভেন্দুবাবুটা অভিযোগ করেছেন যে 80,000 বিএলওর নাম তারা জোগাড় করেছেন। তার ধারণা এর মধ্যে অন্তত 10% বিএলও এমন আছেন যারা তৃণমূলের অ্যাক্টিভ ক্যাডার। অর্জুন সিং বলেছেন যে অস্থায়ী কর্মী, অঙ্গনবাড়ি কর্মীদের বিএলও হিসাবে নিয়োগ করা হচ্ছে। এটা কমিশনের নির্দেশ মতো রাজ্য সরকার করতেই পারে না। এখন শুভেন্দুবাবু বলেছেন যে তারা সমস্ত তালিকা খুঁটিয়ে দেখবেন, ক্রস চেক করবেন, তারপর তাদের যে বক্তব্য সেটা সাংবাদিকদের জানাবেন এবং নির্বাচন কমিশনকেও জানাবেন। এই বিএলওদের নিয়োগ নিয়ে শাসক দল যে কারচুপি করতে পারে, এই সম্ভাবনা কেউই খারিজ করছে না। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বিভিন্ন অনুপ্রাণিত বিডিও, সরকারি আধিকারিকদের ভূমিকা আমরা দেখেছি। বিএলওদের নিয়োগের ক্ষেত্রেও একই রকম ভূমিকায় অবতীর্ণ হবেন অনেক অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিক। কারণ এসআইআর সুষ্ঠুভাবে হলে তৃণমূলের কাছে সেটা একটা মারাত্মক চ্যালেঞ্জ।
ভুয়ো ভোটারদের নাম বাদ যাওয়ার অর্থ হলো তৃণমূলের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়া। 2026-এর এই আর পার কি লড়াইয়ে ভোট ব্যাংক যদি তৃণমূলের ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা তাদের কাছে অশনি সংকেত।